আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, বিচারের জন্য কথা বলছি না। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, সংস্কারের জন্য কথা বলছি না। এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্রেক করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে যোগসাজশ করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারের আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী, তাদের অধিকাংশদেরকে গ্রেফতার করা যায় নাই। তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছেন। আমি মনে করি তাদেরকে গ্রেফতার করা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে প্রায় 2.5 শতাধিককে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেফতার হতে শুরুই করলো না, তারা জামিন পেয়ে যাচ্ছেন। সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না কেন? আমি বর্তমান সরকার প্রশাসন যারা আওয়ামী প্রেসিডিয়ামের যা প্যাট্রোনাইজ করেছে গত 17 বছরে, এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে। আমি বলছি আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, কার পদোন্নত হয়েছেন, আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আজকে অনেক মানুষ বলেন যে দীর্ঘ 15 বছরের আন্দোলনে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো ছিলেন তারা বালু ট্রাক পর্যন্ত তাদের বাসার সামনে থেকে সরাতে সক্ষম হয় নাই। তাদের নেত্রীকে তারা বাংলাদেশ সব দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই। আমাদের নেতৃবৃন্দ একের পর এক দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে এবং আপনারা জানেন তখনকার বড় একটি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলখানা থেকে বের হয়ে কেঁদে কেঁদে বলেছিল সেদিন যে এই মাসুম বাচ্চারা, স্কুলের বাচ্চারা বুকে গুলি ধারণ করে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে। সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল। সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আজকে 10 মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলাম, ফ্যাসিবাদ মুক্ত হলাম, শেখ হাসিনা সরকারের পতন হলো, তাদের শহীদদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে, সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট হয়ে নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পুঙ্গত্ব বরণকারীদের জন্য দোয়ার অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ। দর্শক, বাংলাদেশে আরও অন্যান্য দল আছে, তারা দাবি করে তাদের কারণেই নাকি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বা তাদের দলের প্রধানকে মাস্টার মাইন্ড বলা হয়, মানে তারই বুদ্ধিতেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে অবশ্য দেশে থাকে না, অন্য দেশে থাকে, তার কারণে দেশ স্বাধীন হয়েছে। অথচ তাদের কোনো ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারা এই আহত শহীদদের জন্য বা পুঙ্গত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠান বা বিভিন্ন যে মানে জুলাই মাস যে আসলো তাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। জামাত ইসলামী যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সেটাই শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেকগুলো বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন এবং অসাধারণ বক্তব্য দিয়েছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি নয়, চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না কেন? আমি বর্তমান সরকার প্রশাসন যারা আওয়ামী প্রেসিডিয়ামের প্যাট্রোনাইজ করেছে গত 17 বছরে, এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে। আমি বলছি আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, কার পদোন্নত হয়েছেন, আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আমরা আন্দোলন করে 17 বছরের রক্ত দিয়ে রাস্তায় থেকে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি। আপনাদেরকে আমরা সম্মান করে, আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদেরকে সকল কাজে সহযোগিতা করতে চাই, কিন্তু এর অর্থ এটা নয় আমরা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিব। অতএব কারণে আপনারা সংস্কার অবশ্যই নিশ্চিত করবেন,
পিআর পদ্ধতি আপনার ইলেকশন নিশ্চিত করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ বিশেষ করে আমার যাত্রাবাড়ি ঢাকা 5 আসনে যারা শহীদ হয়েছেন তারা সহ সারা বাংলাদেশে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত পঙ্গুত্বদের জন্য দোয়া অনুষ্ঠানের পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঠাকুরগাঁ 1 আসনের সম্মানিত জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা মজলুম সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদী সংগঠন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র করার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী ভাই এবং বোনদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব শ্রদ্ধাভাজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবং আজকের এই দিনে গত জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম, আমরা তাদের জন্য গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, এর উত্তম জাযা তাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে বিগত 15 বছর সেই খুনি ফ্যাসিবাদী সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের উপরে জোর করে চেপে বসেছিল। এই 15 বছরে এক এক করে আপনারা জানেন যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নষ্ট করেছিল, ধ্বংস করেছিল। একটা পর্যায়ে আমাদের এদেশের ছাত্র সমাজ, আমরা যখন রাজনৈতিক দলগুলো যখন দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিবাদী খুনি সরকারের বিরুদ্ধে যখন রাজপথে আমরা আন্দোলন করছিলাম, আমাদের এই আন্দোলন করতে গিয়ে যখন আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছিলাম, তারা শাহাদাত বরণ করেছিল, পঙ্গুত্ব বরণ করেছিল। আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীরা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন জেলখানার সেই অন্ধকার প্রকোষ্ঠে যখন দিন পাত করছিল, আমরা আমাদের এত আন্দোলনের মধ্যেও দীর্ঘ 15 বছরের মধ্যে আমরা কিন্তু খুনি হাসিনা সরকারের আমরা পতন ঘটাতে সক্ষম হয় নাই। শুধু তাই নয়, আজকে অনেক মানুষ বলেন যে দীর্ঘ 15 বছরের আন্দোলনে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা বালু ট্রাক পর্যন্ত সেই তাদের বাসার সামনে থেকে সরাতে সক্ষম হয় নাই। তাদের নেত্রীকে তারা বাংলাদেশ সব দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই। একটা পর্যায়ে দেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো, সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনে যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালালো, সেই গুলিতে যখন এদেশের ছাত্র সমাজের বুক এপর থেকে ওপর হয়ে গেল, তাদের রক্তে রঞ্জিত হলো এদেশের জমিন, তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা তাদের এদেশের সকল মানুষগুলো টাচ করতে পেরেছিল। এই শাহাদাতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা, ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা দেখেছি এই পতনের পরেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একের পর এক জেলখানা থেকে বের হয়ে, আমাদের নেতৃবৃন্দ একের পর এক দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে। এবং আপনারা জানেন তখনকার বড় একটি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলখানা থেকে বের হয়ে কেঁদে কেঁদে বলেছিল সেদিন
যে এই মাসুম বাচ্চারা, স্কুলের বাচ্চারা বুকে গুলি ধারণ করে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে, সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল। কিন্তু আজকে 10 মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলাম, ফেসিবাদ মুক্ত হলাম, শেখ হাসিনা সরকারের পতন হলো, তাদের শহীদদের, হত্যাকারীদের বিচারের পরিবর্তে, সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট হয়ে নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি। আমরা বলতে চাই আজকে কেন সেই শহীদদের, হত্যাকারীদের বিচার কেন জোরে সোরে আপনারা চাচ্ছেন না? কেন সংস্কার চাচ্ছেন না? কেন জুলাইয়ের সেই সনদের বাস্তবায়ন আপনারা কেন চাচ্ছেন না? তার আগে শুধুমাত্র নির্বাচন করতে পাগল হয়ে যাচ্ছেন। এটা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ ভালোভাবে নিতে পারে নাই। তাই আমরা বলতে চাই, আসুন সম্মানিত ভাইয়েরা আমার, যেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়তো নতুন বাংলাদেশের জন্য, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য, যে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন হলে আর কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতে পারবে না। এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো করার জন্যই আমাদের ছাত্র সমাজ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তাই সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠনগুলো যে যৌক্তিক দাবি, মেয়র পদ্ধতি নির্বাচন, এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, তার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছি। অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনের সাথে শরীক হয়েছে। এটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির এক ক্রান্তিকালের যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, সম্মানিত নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের, আমাদের আজকের প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের ইসলামী আন্দোলনের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য যারা জীবন বাজি রেখেছেন, তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের পরিবারের সদস্যবৃন্দকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখনো যারা হয়তো পঙ্গু অবস্থায় আছেন, আপনারা জানেন, চিকিৎসা না পেয়ে কেউ কেউ পরিবারের থেকে হতাশ হয়ে বিষ পান করে অথবা অন্য কোনো উপায় অবলম্বন করে আত্মহত্যা করার মতো পথ বেছে নিচ্ছেন। তাদের পাশে যখন আমরা দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা এখনো করতে পারছি না, সেই সময় যদি আমরা অন্য কোনো বিষয়ে নিজেদেরকে ফোকাস করে দেশের মানুষকে অন্য কোনো দিকে ধাবিত করি, এটাই শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারীদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু দুটো কথা বলে আমার কথা সংক্ষেপে শেষ করতে চাই। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, যেটি আমরা সবাই জনগণ মিলে উপভোগ করছি, রাজনৈতিক সংস্কৃতিতে সুন্দর একটা পরিবেশ আমরা এখন পাচ্ছি। এই পরিবেশের সাথে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা শহীদ এবং তাদের শহীদের পরিবার, সেই শহীদ পরিবারের সাথে কথা না বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক কোন দলের সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ হবে না। সেই শহীদ পরিবার, এখানে আমরা অসংখ্যবার তাদেরকে ডেকেছি, আমরা তাদের পরিবারের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছে যতবার আমরা জানতে চেয়েছি আপনারা এই সময় এখন কি চান, তাদের একটাই বক্তব্য, আগে আমাদের শহীদদের বিচার নিশ্চিত করে তারপর আমরা অন্য কোনো দিকে ধাবিত হতে চাই। কিন্তু আমরা যে একটা জিনিস লক্ষ্য করছি, আজকে যখন বিচারের কথা বলছি, যখন নির্বাচনের কথা বলছি, যখন সংস্কারের কথা বলছি, তখনও শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না। এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ, সংশয় তৈরি হচ্ছে। তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, বিচারের জন্য কথা বলছি না। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, সংস্কারের জন্য কথা বলছি না। এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্রেক করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে যোগ সাজস করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারের আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী,
তাদের অধিকাংশদেরকে গ্রেপ্তার করা যায় নাই। তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছেন। আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় 250 শতাধিককে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করলো না, তারা জামিন পেয়ে যাচ্ছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বিচার, সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা, নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড, যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব, এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা কেস আমরা নির্ধারণ করতে পারবো। আমি আমাদের ভাই এবং বন্ধুদের অনুরোধ করতে চাই, দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে সেই পরিবেশ নিশ্চিত হলেই কেবলমাত্র আমাদের জনগণের সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা 8 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত সঞ্চালক, মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো। ওনার আরেকটি প্রোগ্রাম আছে, এই জন্য আমি খুব বিস্তারিত কথা বলছি না, সংক্ষেপে আমি একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের পহেলা জুলাই আজ থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল। আমাদের এই কথা মনে হলেই শরীরের লোম শিহরিয়ে ওঠে যে ভয়ঙ্কর সে দিনগুলো আমরা পার করেছি। আমরা আমাদের সম্মানিত আমিরে জামাতের সাথে শহীদ পরিবারে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সেই শহীদের বাবা মার কাছ থেকে যে জাগরণী কথাগুলো আমরা শুনেছি, যে ছোট ছোট স্কুলের ছাত্ররা বাড়ি থেকে বের হয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাবা মাকে চুমো দিয়ে তারা মিছিলে গিয়েছে, আর ফিরে আসে নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইন্টারমিডিয়েট একজন ছাত্র মায়ের সাথে অনেকদিন আলাপ করছে, মা আমার তো শহীদ হওয়ার খুব ইচ্ছা, আমি বাংলাদেশে থেকে শহীদ হতে পারবো না, আমি ফিলিস্তিনে যেতে চাই, সেখানে গিয়ে আমি গাজার সেই ভাইদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হব। সেই ভাই যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু হলো তখন মাকে বলতেছে, মা সময় এসে গেছে, আর ফিলিস্তিনে যেতে হবে না, আমাকে দোয়া করো। মাকে চুমো খেয়ে সে মিছিলে গিয়েছে, শহীদ হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জানালার পাশে 10 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে আছেন, আর গুলি এসে মাথায় বিদ্ধ হয়ে সেই মা শহীদ হয়ে গেল। সেই বাচ্চা, শিশু বাচ্চা, 10 মাসের শিশু বাচ্চা বড় হয়ে যখন দেখবে তার মা নাই, সে মা বলে কাউকে ডাক দিতে পারবে না। সেই করুণ কাহিনীগুলো আমরা শুনে আমাদের চোখের পানি আটকে রাখতে পারি নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে যখন আবু সাইদ শহীদ হলো, সেই 16 তারিখ সন্ধ্যা থেকে 5ই আগস্ট পর্যন্ত এই বিপ্লবীদের সাথে মাঠে ছিলাম। আমার চোখের সামনে যখন চোখে গুলিবিদ্ধ হয়ে ভাইয়েরা ছটফট করছে, সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। এখনো শহীদের আত্মীয় স্বজন ভাই বোনেরা বলে যে আমার মা এখন কথা বলছে না, আজকে 10 মাস পার হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে পারে না। শহীদের মারা বাকরুদ্ধ। তাদের বক্তব্য হলো যে আমার ভাইয়ের যে হত্যাকারীদের বিচারের কোনো নিশানা আমরা দেখতে পাচ্ছি না, আপনারা এখন কিসের নির্বাচন চান? এই নির্বাচন আমরা চাই না, আমাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের শহীদদের সেই দিনের সেই ত্যাগের কারণে শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই, শেখ হাসিনা পালিয়ে গেছেন, এবং আমাদের বিরুদ্ধে যারা চক্রান্তকারী সেই ভারতের পতন হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে যারা পিআর পদ্ধতি চায় না, যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায়, তারাই শুধুমাত্র পিআর পদ্ধতি চায় না। যারা আগামী দিনে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই সংস্কার চায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা আগামী দিনের
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবি আদায়ের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। আমি সবাইকে এই 7 দফা আদায়ের জন্য আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য দোয়া অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দোয়া অনুষ্ঠানে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত নায়েবে আমির, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আমাদের শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। মাননীয় সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা এবং শ্রদ্ধেয় উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি, যারা জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের যে অসম্ভাব্য পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন, তাদের আল্লাহ যেন যথার্থভাবেই প্রফাউন্ডলি রিওয়ার্ড দান করেন এবং শহীদদেরকে তাদের মর্যাদাকে আরো উঁচু করে জান্নাত দান করেন, এবং যাদের পরিবারের শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, ত্যাগ করেছেন, সেই পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন। ঘটনার বর্ণনার খুব প্রয়োজন আছে বলে মনে করি না যারা এখানে আছেন, কারণ আমরা সকলেই এই আন্দোলনের সাথী, সংগ্রামী, মাঠের কর্মী, আমরা সহযোদ্ধা। এটি 71 সাল নয় যে 54 বছর অনেক কিছু আমরা ভুলে গিয়েছি। এটি মাত্র 1 বছর বা তারও একটু কম সময়ের ঘটনা। এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার আছে। দুটা জিনিস আমার সামনে মনে হয় জাতি সঙ্গে। এক, আমরা একটা সংগ্রামী জাতি। এদেশের মানুষ কখনোই অত্যাচার, জুলুম, বৈষম্য এবং অন্যায়কে দীর্ঘদিন ধরে সহ্য করে না এবং এর প্রতিবাদ করে। আমরা 47 সালে ব্রিটিশ বেনিয়ার কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করি, সেই দীর্ঘ 200 বছরের সংগ্রামে এই ভূখণ্ডের মানুষেরা অনেক ত্যাগ করেছিল, সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে আত্মত্যাগ করেছিল, শহীদ হয়েছিল, নির্বাসনে গিয়ে। সেখানে এই অঞ্চলের মানুষের একটা ভূমিকা। 54 ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল, আপনারা জানেন। সেগুলো 71 আমরা 52 ভাষা আন্দোলনের সময়, আমরা 71 এই জাতি আবার লড়াই, আর এই 54 বছরেও নানা সময়ে নানা বাকি আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, এবং জুলাইয়ের যে বিপ্লব, গণ আন্দোলন এবং সফলতা, এটা তো তার জাজ্জল্য প্রমাণ। সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডমিনেন্ট করা সম্ভব, কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায়, অত্যাচার, অপশাসন চাপিয়ে দেওয়া এখানে সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানে যে ব্যাপক পরিবর্তন, এতে আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কি না। এটা তো ব্যর্থ হয় নাই, কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু। এটার সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে একটা স্বৈরাচারকে পতন করতে তারা সক্ষম হয়েছিলেন। তো এই সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে? এই সফলতা তো যে আমরা এখন মুক্ত আছি, আমরা স্বাধীন আছি, আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই স্বাধীনতা এখনো কেউ কেড়ে নিতে পারেনি। সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হয়েছে কথা বলার কোনো সুযোগই নেই। এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা। মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলা, কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে, কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা এই দেশে মানুষ পায়। সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে। সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার, আমাদের শাসনের যে পরিবর্তন দরকার, আমাদের আইনের যে পরিবর্তন দরকার, আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার, এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিন। এবং সে কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আপনারা জানেন, তারা কতিপয় সংস্কার উদ্যোগ নিয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন, এবং এখানে
অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 32টি রাজনৈতিক দলকে, ছোট বড় মাঝারি, একসাথে একই হাউজে একই ছাদের নিচে এনে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছতে পারি। বেশ আলোচনা হচ্ছে, জমজমাট আলোচনা, এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির, দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে একে অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে। এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করে বুঝতে পারছি। অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা, তাদের ভিতরে ঐকমত্য আমরা দেখতে পাই। ইতিমধ্যে কিছু বিষয়ে, অনেকগুলো বিষয় আমরা ঐকমত্যের কাছাকাছি আসছি। এর ভিতরে কয়েকটি মৌলিক বিষয় এখানে আছে। আপনারা জানেন স্বৈরাচার, ফ্যাসিবাদ এখন একত্ব কায়েমের অন্যতম প্রধান দুটি উপাদান। একটি উপাদান হচ্ছে অবাধ ও নিয়ন্ত্রণহীন ক্ষমতা। পার্টিকে আমি ধন্যবাদ জানাই, তারাও একমত হয়েছেন একটি শর্ত জুড়ে দিয়ে, যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মতো করে হয়, মানে ওনাদের মতো করে হয়, তাহলে প্রধানমন্ত্রীর 10 বছর, কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেমে তার জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারে না। তাহলে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে যে 3 বছর পরেই তো আমি আবার অসুবিধার ভিতরে পড়তে পারি, কিছুটা ভয়ভীতি হবে। দেখেন, নির্বাচন, প্রধান নির্বাচনী কমিশনাররা আগে কোনো আইনের আওতায় ছিল না, যা ইচ্ছা তাই করছে। আমরা দাবি করছি যে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে, যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরেও বিচার করা যায়। 2 জনকে মোটামুটি ভাবে আইনের আওতায় আনা হয়েছে, সাবেক, দেখছেন কিনা? এইটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন? আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে, ঠিক আছে না? তারা যাই বাবু, সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো, যে করতে পারে এনজয় করি, কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোন রকমের চায় না। আমি শুনেছি কোন পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই। এই যে একটি প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আছে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার, এটাকে আমাদের অর্জন করতে হবে। আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টসের যে কমিশন আছে সেটি। এখনকার পদ্ধতি হচ্ছে এগুলা প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ ফোর্সের বাইরে, এরা কিন্তু এক্সিকিউটিভ অথরিটির ভিতরে নেওয়া। এখন যেটা করা হয়, প্রত্যেকটা জন্য আলাদা সার্চ কমিটি করা হয়, এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমরা বলেছি, এবং প্র্যাকটিসটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে, ওরা এটাকে সুন্দর করে ভাঁজ করে এনভেলপে ঢুকিয়ে ওটাকে দিয়ে। আমরা বলছি এটা হবে না, কারণ আজকে সচিবালয়ে স্বৈরাচারের ভূতেরা আছে কিনা? নাই, আছে। তো কেন আছে? যে এটা স্বৈরাচার নিয়োগ করে দিয়েছে, এই জন্য আমরা বলেছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে। মেধাবীরা কম্পিটিশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে, যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে। এবং সেই জন্যই আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি, যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে, এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে। এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি, এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি। এটা পার্মানেন্ট সাংবিধানিক বডি হবে, যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে। এবং এই বডির 7 জন আছে, 7 জনের ভিতরে কমপক্ষে 5 জন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। তাহলে কি যোগ্যতার ভিত্তিতে হওয়ার সুযোগ আছে না? নির্দলীয় হওয়ার সুযোগ আছে। এখানে বিএনপি একটু আপত্তি করে 2টা কারণ। একটা কারণ হচ্ছে তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। কি করে নিছে? ধরেই নিছে। তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে। আর একটা আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে, ঠিক আছে না? তাহলে তো আমরা কোন পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না, আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি। তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে?
তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। 3-4 দিন আগে একটা জনসভা হয়েছে, সেই জনসভায় জামাত ইসলামীও গিয়েছে, অন্যান্য ইসলামের দল গিয়েছে, কিছু অন্যান্য দল গেছে। এতে করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে। রিয়াকশনের তো কোনো কারণ নেই। আমরা মিটিং করতে পারবো না, মিটিং কি শুধু এক দলই করবে? এগুলাই তো সিমটম। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। এই জন্য জনগণও খুব সিরিয়াস, কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন। মানুষ দেখি যে আমাদের চেয়ে বেশি জানে। এর কারণ হচ্ছে 4 ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি, বাইরে তো 4 ঘন্টা দেখতেছে আমাদের। পিপল ইজ মোর কনসার্ন। প্রত্যেকটি বিষয় কমেন্টস দেখবেন। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এই দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে। এক স্বৈরাচার যেমনি গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার, তারাও বিদায় নিতে বাধ্য হবে। জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে, মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে, এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে, স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব, যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন। আমি এই কথা বলে শেষ করতে চাই, আমার আরেকটা মিটিং দৌড়াইতে হবে। এটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব। দলকে, ব্যক্তিকে প্রতিষ্ঠার চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগে। আসলে আমরা বাংলাদেশকে ভাবি, আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দিই। বাংলাদেশ যদি টিকে যায়, গণতন্ত্র টিকে যায়, স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে সকলের জন্য এখানে কল্যাণ। আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশের মানুষ গ্রহণ করবে, কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি। হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান, তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে। এই শহীদরা যে রক্ত দিয়েছে, লড়াই করেছে, এদেশের মানুষ মাটি শোষণ করেছে, যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছে, সেই পঙ্গু যোদ্ধাদেরকে, বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে। যদি তা না হয়, তাহলে এই পরিবর্তনের যে রক্তের, এই জীবনের, এই হাড় ত্যাগের কোনো প্রয়োজন ছিল না। যদি তাই হয়, তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপড হওয়ার কোনো প্রয়োজন ছিল। আমরা হয় একটি পরিবর্তন সাধন করব, আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা দালালি করছে, যারা বিশ্বাসঘাতকতা করছে, যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করে। তবে আমি আবার বলছি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশে কেউ কোনোদিন আর এই জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে, এটা সম্ভব হবে না। তারপর আহ্বান জানাবো, কেন আর রক্তের দেওয়া, আর কেন আমাদের লোকদেরকে জীবন দিতে হবে? সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। সুতরাং আজকে 1 জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে, জাতির কাছে, মানুষের যে আসুন মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। এর ভিতরে কনস্টিটিউশন সংস্কার কমিশন যেগুলো আছে, এই সংস্কার মানতেই, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য মানতেই, সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে, তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকে। এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিচ্ছি। যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না,
হাসিনা সেটা করেই তো আজকে নিজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে। হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি? প্রথম তো মনে করছিল ভালোই আছে, এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি। সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরে এটাকে আমাদের অবশ্যই মানতে হবে। যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া হবে। আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আমাদের সভাপতির বক্তব্য এবং দোয়ায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথির একটু তারা আছে, দুটায় ওনার একটা প্রোগ্রাম আছে, সেজন্য প্রধান অতিথিকে আমরা বিদায় দিচ্ছি। এখন দোয়া এবং সমাপনী কথা। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিসের সদস্য, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা আব্দুস সবুর ফকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহের, মহানগরীর নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা একটি স্বাধীন দেশের পুনর্জীবনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত আহত পঙ্গু ভাইদেরকে, ভাই বোনদেরকে যারা নিজেদের জীবনের একটা অংশ বিলিয়ে দিয়ে স্বাধীন দেশের চেহারাটা দেখার চেষ্টা করছে। যারা চোখ হারিয়েছে তারা এটা দেখার শক্তি পাচ্ছে না, যাদের একটি চোখ আছে তারা একটি দিয়ে দেখার চেষ্টা করছে। বলতে বলতে দেখতে দেখতে একটি বছর চলে গিয়ে জুলাই বিপ্লবের জুলাই 36 দ্যাট ইজ 5ই আগস্ট পর্যন্ত সেই জায়গাটা আবার এসে পৌঁছেছে। বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনের ধারাবাহিকতায় অংশীদারিত্ব নিয়েছিল, যার কারণেই সেই সময় থেকে একটি বছর পর্যন্ত সমস্ত শহীদ পরিবারদের সাথে দেখা করার চেষ্টা করেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যে সমস্ত আহত পঙ্গু ভাইয়েরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা দেশের মেডিকেল হাসপাতালগুলোতে যন্ত্রণায় কাতরাচ্ছিল, সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদের সুস্থতার জন্য দোয়া করেছে, তাদের মাথায় হাত বুলানোর চেষ্টা করেছে। এভাবেই একটি বছর পার হয়ে গেল। তবে এই স্বাধীনতার পূর্বেও, এই আন্দোলনের পূর্বেও শুধু এইটি দিয়েই হয়নি, অনেক মায়ের চোখের পানি ঝরেছে বছরের পর বছর। কেননা স্বৈরাচারের পতন তো হয়েছিল অনেক আগে। সেই স্বৈরাচাররা রক্ষী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী তৈরি করে এদেশের মানুষের, এদেশের মায়েদের বুক খালি করেছিল। আমাদের প্রধান অতিথি বলেছেন এদেশের মানুষ কখনো স্বৈরাচার মেনে নেয় না। বাংলাদেশের ইতিহাস সাক্ষী। বাংলাদেশ কেন, 47-এর স্বাধীনতার পর থেকে যত স্বৈরাচারই এসেছে সেই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, তাদেরকে বিদায় করেছে। সর্বশেষ কথা ছিল যে আমরা যখন 71-এর স্বাধীনতা অর্জন করলাম, এরপর থেকে আমরা হয়তো আর অধিকারের জন্য আমাদের মাঠে নামতে হবে না, আর জীবন দিতে হবে না। কিন্তু দেখা গেল 3 বছর, 3.5 বছরের মাথায় তারা আবার স্বৈরাচার হয়ে গেল। দেশের মানুষকে আবার তাদের কণ্ঠকে রোধ করে দিল, কথা বলতে দিল না। একজন শাসক থাকবে, সেই শাসকই দেশ চালাবে, কোনো মানুষ আর কথা বলতে পারবে না। সেই সময় থেকে শুরু করে অনেক মায়ের চোখের জল, চোখের পানি, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক পিতা সন্তানহারা হয়েছে, অনেক সন্তান পিতৃহারা হয়েছে। এভাবে করতে করতে এসে এবারের এই জুলাইতে, বিগত এই জুলাইতে এদেশের দামাল ছেলেরা যখন রাজপথে দাঁড়িয়ে গেল বুক পেতে গুলির সামনে, তখন আর এটাকে কেউ রোধ করতে পারলো না। তখন ওই স্বৈরাচার আতঙ্কিত হয়ে গেল এবং শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করে দেশ থেকে পালিয়ে গেল। এর আগে অনেক স্বৈরাচার ছিল, স্বৈরাচার এসেছে, তারা অনেক দেলোয়ারকে হত্যা করেছে, ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে, কিন্তু তারা টিকে ছিল দেশ, বিচারের সম্মুখীন হয়েছে, জেলে গিয়েছে। কিন্তু এই স্বৈরাচার এমন স্বৈরাচার, দেশে থাকা সৎ সাহসটুকু তারা হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, সেই যে জায়গাটা, সেই জায়গায় এখন আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের এই মা বোনদের
আকুতি, তাদের রক্ত, চোখের পানি, এগুলাকে বিফলে অন্যরা দিতে পারলেও বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল দল যারা এদেশে মানুষের সাথে মিলে বছরের পর বছর আন্দোলন করেছে, আন্দোলন থেকে কখনো পিছপা হয়নি, জেল খেটেছে, গুম হয়েছে, অঙ্গহানি হয়েছে, নির্যাতন সহ্য করেছে মাসের পর মাস, যার চিত্রগুলো আমাদের স্টেজে এখনো আছে। আমরা সহ আতঙ্কিত ছিলাম সবাই যে কখন এই অবস্থার পরিসমাপ্তি হবে না এবং এই আতঙ্কের ভিতরে আমাদের কাটাতে হবে। সেই জায়গাগুলোতে জামাত ইসলামীর মতো দায়িত্বশীল দল এটা থেকে দূরে থাকতে পারে না। আজকে প্রধান অতিথি যে দাবিগুলোর কথা বলেছেন, চোখের সামনে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আমরা কি ক্ষমতায় যেতে চাই না জনগণের শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। এটার ফয়সালা যদি হয়ে যায়, আমরা কি ক্ষমতায় যেতে চাই না দেশের মানুষের মুখের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যদি চাই তাহলে যে কথা ছিল সেই কথা তো জুলাইয়ের ঘোষণা তো আসলো না, সেই রাজনৈতিক বন্দোবস্ত তো হলো না। তাহলে এই না হওয়ার পিছনে যারা কাজ করছেন তাদের তো ভোট কমতেছে। ওনারা তো রাজনীতি করেন, কিন্তু রাজনীতি কি শুধু ঢাকা শহরে বসে করেন না দেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? যদি থেকে থাকে তাহলে তো এর থেকে এর বিরোধিতা করার তো কোনো সুযোগ নাই, বরং এটাকে দ্রুত প্রতিষ্ঠিত করে সংস্কার করে আমাদেরকে নির্বাচনের দিকে আগানো উচিত। কিন্তু একদিকে ওনারা বেফাস কথাবার্তা বলে জাতিকে হতাশ করছেন, শহীদ পরিবারগুলোকে হতাশ করছেন, আহত পঙ্গু ভাইদেরকে হতাশ করছেন, তাদের ভোট কমে যাচ্ছে। তারা স্বৈরাচারের বই প্রকাশ ইতিমধ্যে ঘটিয়েছেন, নিজেরাই কোনো চেয়ারে বসার জন্য ঘোষণা দিয়েছেন, নিজেরাই চেয়ার বসছেন, মাননীয় শব্দ ব্যবহার করেছেন, দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন। এই বিশৃঙ্খল পরিবেশ যাদের অভ্যাস, এই জাতির লোকেরা কিন্তু তাদেরকে আর কখনো গ্রহণ করবে না। কাজে আপনাদের উচিত দেশের মানুষের মন মানসিকতা ধারণ করে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আপনাদেরও সেই পরিবেশের দিকে এগিয়ে আসা উচিত। আপনারা এই বিরোধিতাগুলো করছেন, জাতি হাইলাইট করে দিচ্ছে, পত্রিকাগুলো হাইলাইট করছে, মিডিয়াগুলো হাইলাইট করে দিচ্ছে, আপনারা কোন পয়েন্টে বিরোধিতা করছেন। বরং বিরোধিতা নয়, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল মিলে যাতে এদেশের মানুষের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জায়গায়, একটি ভালো জায়গায় নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য আসুন আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনের সাথে শরিক হয়েছিলাম, আমাদের নির্যাতন, জুলুম নির্যাতন, সেগুলোকে সামনে রেখে, সেগুলোকে আমাদের সম্পদ পুঁজি করে আমরা সামনের দিকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সমস্ত শহীদ ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন, সেই শহীদ ভাইদের জন্য এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতার জন্য এখন দোয়া হবে। আমরা সবাই একটু দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দয়াবান মেহেরবান খোদা। বলতে বলতে একটি বছর চলে গেল, অনেক ভাই, অনেক বোন, অনেক সন্তান, অনেক কিশোর, অনেক বাচ্চারা তাদের জীবন দিয়ে একটি স্বাধীন দেশ যেখানে আমাদের কথা বলার মতো একটি ব্যবস্থা করে গেছে রব্বুল আলামিন, তাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের শাহাদাতকে তুমি কবুল করো রব্বুল আলামিন। তাদের পিতামাতার অন্তরকে শান্ত করে দাও রব্বুল আলামিন। তাদেরকে যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ দিতে পারি আল্লাহর রহম, সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত আহত পঙ্গু ভাইরা যারা চোখ একটি হারিয়ে আরেকটি হারানোর পথে আছে রব্বুল আলামিন, যারা একটি পা হারিয়ে বিছানায় এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে, মানবতার জীবন যখন করছে রব্বুল আলামিন, এই ধরনের যে অসংখ্য ভাইয়ের আহত ওরা, যাদের হিসাব কিছু আছে আমাদের কাছে কিছু নাই, সমস্ত ভাইদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। তাদেরকে আবার এই দুনিয়া চলাফেরার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন যে সমস্ত পরিবারগুলো হীনমন্যতায় ভুগছে রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদের পরিবারকে তুমি শান্তি বিরাজ করে দাও রব্বুল আলামিন। দয়াময় মেহেরবান খোদা, যারা এখন উপার্জনহীন অবস্থায় আছে রব্বুল আলামিন, তাদেরকে উপার্জন করার জন্য ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমরা যেন সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি, যেখানে আমাদের কিছু ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তাদের উন্নত চিকিৎসা করার দরকার। আমি সরকারকে অনুরোধ করবো, উপদেষ্টা পরিষদের যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে একটি বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে এই সমস্ত শহীদদের, এই সমস্ত আহতদের তালিকা তৈরি করে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আমি দাবি জানাচ্ছি রব্বুল আলামিন। দয়াময় মেহেরবান খোদা, তুমি আমাদের দোয়াকে কবুল করো, শহীদদেরকে তুমি কবুল করে রব্বুল আলামিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আপনারা ঢাকা মহানগরের দক্ষিণের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে দোয়ার অনুষ্ঠানের পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।